অংশের আসলে যে 70 মার্ক বাংলা দ্বিতীয় পত্রে সেটা আসলে আমরা কিভাবে লিখব। 2 পৃষ্ঠার বেশি অনুচ্ছেদ লেখা উচিত না আমার মতে। কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে যে এইখানে তোমার স্থান এবং তোমার যে তারিখ সেটা তুমি হচ্ছে দিবা। আবেদনপত্রে সব কিন্তু এই পাশ থেকে হয়। এখন সূত্র অর্থাৎ আদেশ করছে তোমাকে, এই সূত্রটা তোমাকে দেয়া লাগবে। বাস পড়ে গিয়ে হচ্ছে ওখানে কতগুলো মানুষ মারা, 40 জনের মতো মানুষ মারা গেল। তাহলে এই ঘটনাগুলো তুমি আগে দেখাবা। যদি তোমার 3 বাক্য দেওয়া থাকে তাহলে তুমি 1 বাক্য লিখবা। যদি 9 বাক্য দেওয়া থাকে তাহলে তুমি 3 বাক্য লিখবা। মূল ভাব, সম্প্রসারিত ভাব, এরপর লিখতাম শেষ কথা বা মন্তব্য, শেষ কথা বা মন্তব্য, এরকম লিখতাম। এখন আমাদের বলছে এভাবে লেখা যাবে না, অ্যাটলিস্ট 20 পৃষ্ঠা রচনা লেখার চেষ্টা করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের অনেক বহুল কাঙ্ক্ষিত একটা হচ্ছে ক্লাস ছিল যে ভাইয়া নির্মিতি অংশের আসলে যে 70 মার্ক বাংলা দ্বিতীয় পত্রে সেটা আসলে আমরা কিভাবে লিখব। লিখার প্যাটার্নটা যদি আপনি একটু দেখায় দেন তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়। সেটা আমরা পরীক্ষার খাতায় হচ্ছে যেন এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই নির্মিতি 70 মার্কে আগে জানতে হবে যে কী আছে। তাহলে চলো প্রথমেই দেখি। আমাদের নির্মিতিতে প্রথমেই আসে হচ্ছে অনুচ্ছেদ। তো আমাদের 2টা অনুচ্ছেদ দেয়, ভালো করে বোঝো। আমাদের হচ্ছে 2টা অনুচ্ছেদ দিবে, সেই 2টা অনুচ্ছেদ থেকে একটা লিখতে হবে, নাম্বার হচ্ছে 10। আমার পরামর্শ হচ্ছে এই অনুচ্ছেদ তুমি 10 মার্কের বেশি লেখার মানে এই অনুচ্ছেদে তুমি কোনোভাবেই হচ্ছে 10টা বাক্যের বেশি লেখার দরকার নেই। 10টা বাক্য দিয়ে তুমি একটা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখে দিলে হয়ে যাবে। তুমি যদি ঠিকঠাকভাবে 10টা বাক্য লিখতে পারো তাহলে এটা এনাফ। তবে তুমি যদি আসলে আরও একটু বড় করতে চাও বা তোমার হাতের লেখা যদি বড় হয় তাহলে ম্যাক্স তুমি 2 পৃষ্ঠায় এটা লিখতে পারো। 2 পৃষ্ঠায় এই অনুচ্ছেদটা তুমি লিখতে পারো। এবং অনুচ্ছেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কি থাকে বাবা বলো তো, শিরোনাম থাকে। যদিও আমরা এটা দেখব, হ্যাঁ, সবগুলোই আমরা দেখব। তবে তার আগে দেখি যে অনুচ্ছেদের 10 মার্ক ছাড়া আর কি থাকে। আর থাকে হচ্ছে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন। ভালো করে বোঝো, তোমাদের একটা চিঠিপত্র থাকে এবং একটা সংবাদপত্র থাকে। তোমরা এই ভার্সেস এই একটা 2টা, এই 2টা থেকে যে কোনো একটা তুমি চাইলে অ্যান্সার করতে পারো। দ্যাটস মিন তুমি হয় চিঠিপত্র পড়লেও তোমার চলতেছে অথবা সংবাদ প্রতিবেদন পড়লেও তোমার চলতেছে। হয় চিঠিপত্র পড়লেও তোমার চলতেছে অথবা সংবাদ প্রতিবেদন এটা পড়লেও তোমার চলতেছে। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? তুমি এই যে হয় এইটা পড়ো আর না হলে এইটা পড়লেই কিন্তু তোমার মোটামুটি কমপ্লিট। তো এখন এই 2টা থেকে যে কোনো একটা অ্যান্সার করলে এই 2টা থাকবে, এই 2টা থেকে একটা অ্যান্সার করলে 10 মার্ক। সো আই হোপ এটা বুঝাতে পারছি। এরপরে দেখো সারাংশ এবং সারমর্ম। তোমাদের শুরুতেই একটু বলছি, সারাংশ মানে হচ্ছে গদ্য। সারাংশ মানে কি বাবা? গদ্যাংশ। একটা গল্প থাকবে বা গদ্য থাকবে, সেখান থেকে যদি তুমি তার মূল কথাটা লেখো সেটা হচ্ছে সারাংশ। আর সারমর্ম হচ্ছে যদি কোনো কবিতার লাইন দেয়া থাকে, কবিতা পদ্যের লাইন দেয়া থাকে, সেইটার যদি তুমি তার মূল কথাটা লেখো তাহলে সেটা হচ্ছে সারমর্ম। এখানেও তোমার 2টা থাকবে এবং একটা সারাংশ থাকে এবং একটা সারমর্ম থাকে। তুমি এই 2টা থেকে যে কোনো একটা লিখলে, যে কোনো একটা তুমি লিখলে সেটার মার্ক হচ্ছে 10 মার্ক। কথা কি বুঝতে পেরেছো? এবং এরপরেও দেখো তাহলে 10 10 10 3 10 30 হইল। ভাব সম্প্রসারণ লিখতে হয়। তোমাকে বলছে কোনো একটা ভাব দেয়া আছে, এটাকে টাইনা সম্প্রসারণ করো, এটাকে বড় করো। তার মানে 2 বাক্যের বা 1 বাক্যের একটা ছোট্ট একটা কথা বলা থাকবে, সেটাকে তুমি কি করবা? বড় করবা। এরকম ভাব সম্প্রসারণ থাকবে কয়টা? 2টা থাকবে। এবং তোমরা জানো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অনেক সময় একটা গদ্যাংশ থাকে, একটা পদ্যাংশ থাকে। গদ্যাংশ মানে হচ্ছে একটা যে কোনো গল্পের একটা লাইন দেওয়া থাকতে, কীর্তিমানের মৃত্যু নাই, এটা কিন্তু কোনো কবিতার লাইন না, এরকম একটা দেওয়া থাকতে পারে, তাহলে সেইটাকে তুমি বড় করবা। এইরকম একটা থাকতে পারে, এটা হচ্ছে কবিতার লাইন দেওয়া থাকতে পারে যে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। এরকম, তার মানে এটা দেখো এই যে মিলায় কবিতার লাইন দেওয়া থাকতে পারে। তো এইটাকে যদি ইলাবোরেট করতে পারে, তার মানে একটা তোমার গদ্যাংশ থেকে আসতে পারে, আর এটা তোমার পদ্যাংশ থেকে আসতে পারে, আর এটা তোমার কী থেকে আসতে পারে? পদ্যাংশ থেকে আসতে পারে। তো আমি ধরে নিই এইখান থেকে একটা এবং এইখান থেকে একটা, এই 2টাতে দেয়া থাকবে, সেখান থেকে তোমার যে কোনো একটা লিখতে হবে। যে কোনো একটা লিখলে তোমার এখানে 10 মার্ক। বুঝতে পারছো? এখন সবচেয়ে হার্ড যেটা বা তোমরা মনে করতে পারো সবচেয়ে ভয়ের যেটা, এইটা তোমাদের এর আগে ছিল না। এটা হচ্ছে বাংলায় অনুবাদ করতে হয়। তোমাকে একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে, একটাই থাকবে, এটা একটাই থাকবে। বুঝছো? এটা ইংলিশ একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাকে এই ইংলিশ থেকে এটাকে বাংলায় নিতে হবে। ইংলিশ থেকে এটাকে কি করতে হবে? বাংলায় নিতে হবে। এবং এটার মার্ক হচ্ছে তোমার 10 মার্ক। এবং সবশেষে আমাদের হচ্ছে প্রবন্ধ বা রচনা আছে, এই রচনায় 3টা থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে এবং একটা লিখলে সেটাই 20 মার্ক। বুঝছো না? বুঝো নাই? তাহলে এখন আমরা মোটামুটি সিলেবাস বুঝছি। তার মানে 20 আর 10 30 40 50 60 70
এই 70 মার্ক আমরা লিখবো কী করে সেটাই যাই। প্রথমেই আসো অনুচ্ছেদে। অনুচ্ছেদ খুব টাফ না, তোমাকে জাস্ট একটা হচ্ছে কি করতে হবে, একটা এরকম হেডিং দিতে হবে, হেডলাইন লিখতে হবে, এবং তুমি সেই ব্যাপারটা সম্পর্কে মোটামুটি হচ্ছে 15 লাইন, 10 থেকে 15 লাইন, 10 থেকে 15 বাক্য লিখলেই হবে। 10 থেকে 15 বাক্য যদি ঠিকঠাক করে লিখতে পারো যে এখান থেকে এই পর্যন্ত, তাইলেই হবে। এবং সেক্ষেত্রে তোমার হয়তো এটা একটু আগেও বলছি 2 পৃষ্ঠা লাগতে পারে, 2 পৃষ্ঠার বেশি অনুচ্ছেদ লেখা উচিত না আমার মতে, ঠিক আছে? 2 পৃষ্ঠার বেশি অনুচ্ছেদ লেখা উচিত না। তুমি ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসছে, এটা কবে, এটা কি, এটার প্রেক্ষাপট কি, এরকম দিয়ে তুমি এটা কেন আমাদের পালন করা দরকার, হ্যাঁ, সারা পৃথিবীতে কোথায় কোথায় এটা পালন হয়, এবং এইটার ভাব গাম্ভীর্যত দিয়ে তুমি একটা উপসংহার দিলে মোটামুটি এটা 2 পৃষ্ঠায় তোমার একটা অনুচ্ছেদ হবে। তো এই অনুচ্ছেদে তোমার 10 মার্ক। আমার ধারণা বোর্ডে তোমাকে এই অনুচ্ছেদে তুমি ঠিকঠাক লিখতে পারলে 8 পাবা, 8 অ্যাটলিস্ট। তুমি যদি 2 পৃষ্ঠা ঠিকঠাক লেখো, আমার ধারণা তুমি এখানে 8 মার্ক পাবা, বুঝছো? 8 মার্ক পাবা। ওকে, তাহলে চলো তারপরেরটা দেখি। 8, 9ও পাওয়া যায়, একটু ভালো করে লিখলে 9 পাওয়া যায়, হাতের লেখা ঠিক থাকলে। এরপরে আসো হচ্ছে তোমাদের চিঠিপত্র। মনে রাখবা চিঠিপত্র 3 প্রকার। কয় প্রকার? পত্র 3 রকমের। পত্র কয় প্রকার বাবা? আমি বলছি 3 রকমের। একটা হচ্ছে সাধারণ পত্র, সাধারণ। একটা হচ্ছে কি? সাধারণ পত্র, সাধারণ চিঠি, সাধারণ পত্র। আর একটা হচ্ছে আবেদনপত্র, আবেদনপত্র। এবং আরেকটা হচ্ছে তোমার, ওটাকে আমরা বলতে পারি ধরো হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য, সংবাদপত্রে প্রকাশের জন্য। যদিও এর ছাড়া আরও আছে, মানপত্র আছে, ইয়েটি আছে, এগুলো আরও আছে, ওগুলো লাগে না, হ্যাঁ। তো এই 3টা আছে। তো এই পত্র থেকে তোমার এই 3টা থেকে যে কোনো একটা আসবে, এই পত্র থেকে এই 3টা থেকে যে কোনো একটা আসবে। আর এই পত্রের সাথে আরও একটা জিনিস আছে যেটা অথবা দিয়ে তোমাদেরকে, অথবা দিয়ে, অথবা দিয়ে তোমাকে আবারও বলি, এইটা থেকে এইটা থেকে এটা থেকে, এই 3টা থেকে একটা প্রশ্ন আসবে, একটা। কোনটা আসবে জানি না, এটা সাধারণপত্রও হইতে পারে, এটা আবেদনপত্রও হইতে পারে, এটা সংবাদপত্রও হইতে পারে, কোনটা আসবে জানি না। আর তোমাদের কিন্তু আমি অলরেডি বলছি যে না, এগুলোর উপরে কিন্তু হচ্ছে আমরা অলরেডি একটা সাজেশন ক্লাস নিয়েছি এবং সাজেশন দিয়ে দিছি। তোমরা এই যে এইখানে গেলেই এই যে দেখো সেই সাজেশন, এই যে তোমাদের হচ্ছে অলরেডি একটা সাজেশনের ক্লাস নিয়েছি। তোমরা এই যে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের যে সাজেশন, এই সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই ক্লাসটা একটু দেখে নিও। সেখানে কিন্তু এই অনুচ্ছেদ পত্র, আবেদনপত্র, এই যে দেখো এই যে আবেদনপত্র, সব সাজেশন দেওয়া আছে। প্রতিবেদন কি পড়বা না পড়বে এগুলো সব সাজেশন দেওয়া আছে, বুঝছো? তাহলে এইটা কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটে পাবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো আবার ব্যাক করি। আর এটার সাথে আমাদের হচ্ছে প্রতিবেদন থাকে, প্রতিবেদন। তাহলে এই প্রতিবেদন আবার কয় রকমের বাবা? 2 রকমের। প্রতিবেদন কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে সেই প্রতিবেদনকে আমরা কি বলি, একটা এই প্রতিবেদনকে, একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, বুঝছো? ওকে, তাহলে এই যে হচ্ছে আমাদের এই যে এই 2টা। এখন চলো আমরা দেখি পত্র যদি সাধারণ, এটা হচ্ছে সাধারণ পত্র। তাহলে সাধারণ পত্র আমরা কিভাবে লিখব? মানে সাধারণ পত্র কোনগুলোর মধ্যে পড়ে? যেমন হচ্ছে পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে মায়ের কাছে, বন্ধুদের কাছে চিঠি লেখো, দাওয়াত দেওয়ার জন্য চিঠি লেখো, তারপরে হচ্ছে অভিজ্ঞতা জানায় চিঠি লেখো, এইগুলা একটা প্যাটার্নের দিকে হয়, ঠিক আছে? তাহলে সেই পত্র যদি তোমাকে লিখতে হয়, তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে এইখানে তোমার স্থান এবং তোমার যে তারিখ সেটা তুমি হচ্ছে দিবা, এবং এরপরে এখান থেকে তুমি শুরু করবা ফরম্যাটটা, এখান থেকে তুমি হচ্ছে কি করবা, শুরু করবা। তো তুমি এরপরে হচ্ছে যা যা তোমার বলার সেগুলো তুমি বলবা, এবং সবার শেষে একটা কনক্লুশন দিবা। এটা হচ্ছে তোমার কনক্লুশন লাইন। সুতরাং আমার জন্য হচ্ছে দোয়া করো, ঠিক আছে? হ্যাঁ, এই ছোটো ভাইয়ের জন্য হচ্ছে দোয়া, আব্বারে আমার সালাম দিও, এই শেষ করে তুমি এটা মোটামুটি শেষ করবা। এবং সবার শেষে ইতি তোমার স্নেহের দিব্যি। এটা হচ্ছে পত্রের ফরম্যাট। পত্রের ফরম্যাট কি? তাহলে চোখ বন্ধ করে যদি ইমাজিন করি, এই ডান পাশের এই কোণায় হচ্ছে স্থান এবং হচ্ছে তারিখ, আর সব হচ্ছে বাম পাশ থেকে, এখান থেকে শ্রদ্ধা মা, তার মানে তুমি তাকে সম্বোধন করলা, সম্বোধন করলা, এবং সম্বোধন করার পরে বাকিটুকু লিখলা, বুঝছো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে।
এরপরে দেখো এইটা যদি আমরা বুঝি, এটা পত্রের একটা ফরম্যাট। পত্রের দ্বিতীয় ফরম্যাট হচ্ছে এটা আবেদনপত্র। দ্বিতীয় ফরম্যাট হচ্ছে এটা আবেদনপত্র। ধরো তুমি হচ্ছে এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপ্লিকেশন, যে টাকা নাই স্যার আমার হচ্ছে ফ্রিতে পড়ান, অথবা হচ্ছে ছুটি মঞ্জুরের জন্য আবেদন, হ্যাঁ, এরকম যদি কোনো কিছু হয় তাইলে তুমি এই আবেদনপত্রটাই যে এইভাবে লিখবা। আবেদনপত্রের সব কিন্তু এই পাশ থেকে হয়, ঠিক আছে? সবগুলা তোমার কোন পাশ থেকে হয়? বাম পাশ থেকে হয় সবগুলা। তাহলে তুমি আবেদনপত্রে স্বাভাবিকভাবে হচ্ছে প্রথমে কি লিখবা বলো? তারিখ লিখবো, এরপর কার কাছে লিখবো সেইটা, এরপর হচ্ছে তুমি কোথায় পড়ো সেটা, এবং কোন সাবজেক্টের ব্যাপারে কোন বিষয়ে তুমি আসলে লিখতেছো সেই সাবজেক্টটা হচ্ছে তুমি লিখবা। এরপরে তুমি হচ্ছে সম্বোধন করবা মহোদয়, প্রিয় শিক্ষক, জনাব, হ্যাঁ, এটা তুমি লিখবা। অ্যান্ড দেন তারপর হচ্ছে তোমার মূল যে কথা তুমি যা বলতে চাও সেটা লিখবা। এবং লাস্ট তো একটা অবশ্যই, অতএব আপনার কাছে এই প্রার্থনা, এই যে একটা কনক্লুশন লাইন দিবা। এবং সবশেষে নিবেদক, অর্থাৎ কে লিখতেছে, অর্থাৎ তুমি নিবেদক, তুমি তো আর নিবেদন করতেছো, আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র হ্যান ত্যান শরীফ হ্যান ত্যান, এই যে এই ক্লাসে আমি পড়ি, স্যার দয়া করে প্লিজ আমার একটু ফ্রি পড়ান, হ্যাঁ, এরকম করে হচ্ছে তুমি মোটামুটি লিখে দিবা। ক্লিয়ার? তাহলে এইটা গেল হচ্ছে পত্রের দ্বিতীয় ফরম্যাট, সেটা হচ্ছে আবেদনপত্র। আরও পত্র আছে। সংবাদপত্র প্রকাশের জন্য কিভাবে লিখতে হয়, আমি জাস্ট তোমাকে হচ্ছে ফরম্যাটটা বোঝানোর জন্য এখানে দিছি। ফরম্যাট যে আসলে আমি লিখবো কী করে। স্যার ঘটনা হয়েছে আমার এলাকায় জম্মের বিদ্যুৎ, কারেন্ট থাকেই না, বুঝছো, এক্সের কারেন্ট থাকেই না স্যার, এই মুহূর্তে এরকম কারেন্ট, এত লোডশেডিংয়ের মধ্যে আমরা কোনো কাজ টাজ করতে পারি না। এখন এইটারে তুমি একটা সংবাদপত্রে প্রকাশ করবা। তাহলে তুমি লিখতেছো, তোমার যে চিঠিটা তুমি লিখছো এটা পাঠাইতেছো কার কাছে? সংবাদপত্রের কাছে। ভালো করে বুঝো, সংবাদপত্রের রিকোয়েস্ট করছো, ভাই আপনি আমার এই যে আমি লেখাটা, এই লেখাটা একটু প্রকাশের ব্যবস্থা করেন। তার মানে তুমি একটা চিঠি অলরেডি লিখছো, যেই চিঠিটা তুমি কোনো একটা সংবাদপত্রকে পাঠাইছো যেন সে এটা প্রকাশ করে দেয়, তাই না? তাহলে তোমার রিকোয়েস্টটা প্রথমে কার কাছে? সংবাদপত্রওয়ালার কাছে, যে ভাই আপনি দয়া করে হচ্ছে আমার লেখাটা আপনার সংবাদপত্রে প্রকাশ করে দেন, এটা হচ্ছে তার কাছে। তাহলে তুমি প্রথমেই তার কাছে রিকোয়েস্ট করবা, যে আগে তারিখ লিখবা, তারপরে ওই যে আগের মতো আবেদনপত্র তুমি প্রথমে লিখবা, আগে আবেদনপত্র লিখবে, এই যে আগে এইটা লিখবে, এই ফরম্যাট লিখবে আগে এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে তারপর বরাবর সম্পাদক কার কাছে? সম্পাদকের কাছে। কি নাম? দৈনিক জনকণ্ঠ, যে এখানে তোমার কলেজের নাম ছিল, স্কুলের নাম ছিল। তারপর হচ্ছে সেটার স্থান, সেটা কোথায় অবস্থান করতেছে সেটা লিখবা, এই যে এইটা সেটা লিখবা। এরপরে কোন বিষয়, আমি যে চিঠিটা লিখছি দয়া করে আপনার পত্রিকায় সেটা প্রকাশ করে দেন। তার মানে প্রথমে আগে এটা, জনাব আপনার সম্পাদিত জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠে এই চিঠিটি প্রকাশ করলে আমি কৃতজ্ঞ হব, আমার নাম হাসানুল কবির, চাঁদপুর, শেষ। তার মানে তুমি প্রথমে আগে একটা অ্যাপ্লিকেশন লিখবা। কার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা বাবা? তুমি প্রথমেই একটা অ্যাপ্লিকেশন তুমি হচ্ছে লিখবা, তাহলে যার কাছে তোমার চিঠিটা যেন প্রকাশ হয়। এরপরে তুমি হচ্ছে সেই শিরোনাম দিবা, যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই, অ্যান্ড দেন তারপরে হচ্ছে তুমি যা যা চাও সেটা হচ্ছে দিয়ে কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই যে তুমি এইবার এই চিঠিটা লিখছো, যেই চিঠিটা তুমি লিখছো, এই চিঠিটা লিখছো কার জন্য? যেন কোনো বড় এসপি, ডিসি, তারপর হচ্ছে তোমার এলাকার এমপি, এদের কাছে যেন হচ্ছে তোমার এই বক্তব্যটা পৌঁছায়। বক্তব্যটা পৌঁছাবে কে? তুমি না, এটা পৌঁছাবে হচ্ছে সংবাদপত্র। তাহলে সংবাদপত্রের প্রথমে লিখবো, এরপরে ডিসির কাছে আবেদন জানাবো, যে এই যে সংবাদপত্রের মাধ্যমে আমি হচ্ছে আবেদন জানাইছি, আম্মার মাধ্যমে আব্বার কাছে টেহা চাইছি। কথাটা বুঝো, তোমার টাকা দরকার 500, আব্বারে ডরাও, আব্বারে কইতে পারো না সরাসরি, তাহলে তুমি কি করো? আগে আম্মার কাছে যাও, আম্মারে সিস্টেম কইরা পরে আব্বার কাছে টাকাটা তোলো, তাই না? তুমি আম্মারে বুঝাও, কি বুঝাও? আম্মা কি আব্বার একটু কইয়েন, সবাই এখান থেকে ট্যুরে যাইতাছে, আমিও একটু ট্যুরে যাইতাম চাই, এটা আপনার একটু আব্বারে কইয়েন, বুঝো? কিন্তু ব্যাপারটা এরকম নয়। তাহলে তখন তোমার আম্মা কি করবে? তোমার আব্বার কাছে গিয়ে বলবে যে পোলার তো যাওয়ানোর দরকার, একটু ব্যবস্থা করেন। তাহলে তুমি প্রথমে আম্মুর কাছে হচ্ছে আবেদন করছো, এই যে সংবাদপত্রের কাছে প্রথমে আবেদন করছো। এরপরে তোমার কি ভাষা কি, যে হচ্ছে আপনি একটু বইলেন যেন হচ্ছে আমার টাকাটা দেয়, অ্যান্ড দেন তোমার এই যে এই ভাষা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করতেছি, দয়া করে আমার এলাকায় একটু কারেন্ট দেন। এবং সবার শেষে যে তুমি ওই তোমার এলাকার পক্ষের, রঘুনাথবাসী গ্রামবাসীর পক্ষে তুমি হচ্ছে বলতেছো হাসানুল কবির। আচ্ছা আমি এখানে একটা মিস্টেক করছি, আমার এই জায়গার, না মিস্টেক করিনি, ঠিকই আছে, সরি, এটা তোমার গ্রাম, হ্যাঁ এটা তোমার গ্রাম, আর তুমি যার কাছে পাঠাইছো, আর এটা তার অফিস অ্যাড্রেস, ঠিক আছে, দুটো ডিফারেন্ট হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে পত্র লেখার হচ্ছে সিস্টেম। এখন আসো তোমার হচ্ছে প্রতিবেদন কিভাবে লেখে, রিপোর্ট কিভাবে করে। এই যে প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা তোমরা পড়ো না,
তো সেই পত্রিকায় আসলে তোমার যে রিপোর্ট যায়, প্রতিবেদন যায়, সেটি কীভাবে? এই প্রতিবেদন দুই রকমের। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় সাধারণত তোমার স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠান ঘটনা নিয়ে। ধরো তোমার স্কুলের ছাত্রাবাস সমস্যা, এটা ঠিক করতে হবে। তোমার লাইব্রেরি নাই, ঠিক করতে হবে। তোমার একটা বিতর্কশালা নাই, ঠিক করতে হবে। এই রিলেটেড যেগুলো হয়, বা হচ্ছে কোনো কলেজে কোনো অনুষ্ঠান হয়েছে, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বা হচ্ছে স্বাধীনতা দিবস, পরিবেশ দিবস, এই রিলেটেড কোনো হচ্ছে একটা ঘটনা তুমি অলরেডি কী করছো, যে তোমার স্কুলে সেমিনার হয়েছে, এইটার উপরে তুমি একটা কী লিখবা, প্রতিবেদন লিখবা। তাহলে সেটাকে আমরা বলবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেটাকে আমরা কি বলবো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও তোমাদের আসে, প্রতিবেদন। তাহলে এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে সাধারণত তুমি কার কাছে লিখবা প্রিন্সিপালের কাছে। আচ্ছা, তো প্রিন্সিপাল কইছে আগে দেখো, সর্বপ্রথম ঘটনা কি ঘটছে আগে বুঝো। 21শে ফেব্রুয়ারি হইছে, তো 21শে ফেব্রুয়ারি হওয়ার পরে সেইখানে একটা অনুষ্ঠান হয়েছে। ধরো তুমি তোমার স্কুলের কথা ইমাজিন করো, তো কোনো একটা প্রতিষ্ঠান, মানে কোনো একটা স্কুলে কি হয়েছে, 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান হয়েছে, তাহলে এখন তোমার সেই অনুষ্ঠান ভালো করে বুঝো। এবার তোমার সেই অনুষ্ঠান হওয়ার পর প্রিন্সিপাল তোমার ডাকছে, এই এদিকে আসো, তোমার প্রিন্সিপাল ডাকছে। প্রিন্সিপাল ডাকার পর তোমার একটা আদেশ করছে যে তোমার নাম কি? রবিউল। জি স্যার। আচ্ছা, আমগো যে কলেজে এই যে 21শে ফেব্রুয়ারি হয়েছে, এইটার উপরে তুমি একটা প্রতিবেদন লেখো তো। তোমার দায়িত্ব দিছে, তুমি কইছো আচ্ছা ঠিক আছে। তার মানে প্রিন্সিপাল, ঘটনা ঘটছে, তারপরে ওই ঘটনার উপরে লেখার জন্য প্রিন্সিপাল আদেশ করছে, তুমি সেই আদেশ মানছো। তাহলে তুমি যে প্রতিবেদনটা লিখবে, এটা কার কাছে লিখবা? প্রিন্সিপালের কাছেই তো লিখবা। তাহলে তুমি প্রথমেই আগে তারিখ, এরপরে বরাবর প্রিন্সিপাল। বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা। এবং হচ্ছে টপিক কি? টপিক হয়েছে মাতৃভাষা, এটার উপরে লিখতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা, এটা যে হয়ে গেছে, উদযাপন করছি, সেটার উপরে লিখতে হবে। এখন সূত্র, অর্থাৎ আদেশ করছে তোমাকে, এই সূত্রটা তোমাকে দেয়া লাগবে। অর্থাৎ প্রিন্সিপাল যে তোমার ডাকছে, আদেশ করছে, এটা কোন ক্ষমতা বলে সে ডাকছে, অর্থাৎ তোমার সে আদেশ করছে, সে আদেশের একটা হচ্ছে সূত্র দেয়া লাগবে, যে আদেশ নং এত এত এত, এই ক্ষমতা বলে আপনি আমাকে লিখতে দিচ্ছেন, আমি লিখতেছি। এইবার আসো, তখন তুমি তাকে রিকোয়েস্ট জানাইছো, জনাব আপনার আদেশক্রমে, প্রিন্সিপাল হুজুর, স্যার আপনার আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, এইটার উপরে একটা প্রতিবেদন আমি লিখে দিতেছি আপনারে, ঠিক আছে? এইটা। এবং দেন তারপরে তুমি তার একটা শিরোনাম দিবা, যে বিদ্যানিকেতন এত উদযাপন হয়েছে। এবার উদযাপন হওয়ার পরে কী কী ঘটনা ঘটছে তুমি এটা পয়েন্ট আকারে দিতে পারো, এই যে 3-4টা পয়েন্ট এখানে দিছি। অথবা তুমি প্লেইন লিখতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই, এখানে ভুল নেই। কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছে, হ্যান ত্যান, প্রথমে একটু ভূমিকা দিলা। এরপরে আসলে কি তুমি স্কুলে গেছো, ওখানে কারা আসছিল, কে বক্তৃতা রাখছে, কে কী বলছে, কোন ঘটনার পর তোমার খাইতে দিছেনি, বিরিয়ানি দিছেনি, এগুলো নিয়ে সব কিছু লিখা। সবার শেষে স্টুডেন্টের কোনো গিফট দিলে, কোনো প্রতিযোগিতা হইলে, সেগুলো যদি হয়ে থাকে, কোনো গান, এগুলো যদি হয়ে থাকে, সেগুলো তুমি সব উল্লেখ করে তারপরে হচ্ছে তুমি এইটা লিখবা, ঠিক আছে? যে আসলে ওখানে সবার উদ্দেশ্য, অতএব সবার এখানে উদ্দেশ্য ছিল যেন স্টুডেন্টরা ভালো করে। এবং সব শেষে যে কে প্রতিবেদন লিখছে, যে তুমি লিখছো, ওকে ফাইন, তোমার নাম কি, ঠিকানা কই, প্রতিবেদনের শিরোনাম কি, এবং প্রতিবেদন তৈরি করছো কখন, এবং সবশেষে প্রতিবেদন রচনার তারিখ। তাহলে তারিখ, সময়, স্থান এবং শিরোনাম, নাম, ঠিকানা, এগুলো সব দিয়ে তোমার মোটামুটি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়েছে। এইটা তো গেলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তাহলে এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের পরে আরেকটা আছে, সেটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। ঠিক আছে, পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। এইটার মধ্যেও আবার দুই রকমের আছে। একটা হচ্ছে নিজস্ব প্রতিবেদন, এর মধ্যে আরেকটা আছে নিজস্ব প্রতিবেদন, ঠিক আছে? তো সংবাদপত্র প্রকাশের জন্য নিজস্ব প্রতিবেদনটা বা স্টাফ রিপোর্ট, এইটাই বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? এটাকে দুইভাবে উপস্থাপন করা যায়, এইভাবেও দেওয়া যায়, আরেকভাবেও দেওয়া যায়, দরকার নেই, তুমি এভাবেই দাও। তাহলে সেখানে তুমি কী করবা? ধরো তোমার বলছে ডেইলি জিনিসের দাম বাড়তে আছে, মুরগির দাম বাড়তে আছে, ডিমের দাম বাড়তেছে, গোস্তের দাম বাড়ে, এই যে ভয়াবহ একটা অবস্থা, দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের অবস্থা খারাপ, নাভিশ্বাস, তাই না? একেবারে শ্বাস উঠে গেছে, মরেই যাচ্ছে, হাঁপায়া যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাহলে তুমি প্রথমেই লিখবা, উল্লেখ করবে স্টাফ রিপোর্টার,
ভূমিকা দিলে একটা রাজধানী সমগ্র দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্য শুধু বাড়তেছে, এজন্য মানে সরকার প্রশাসন কারোই এদিকে কোনো হচ্ছে খেয়াল নাই, ব্যবসায়ীদের কাছে সবাই জিম্মে হয়ে যাইতেছে। এইটা তুমি যদি সবার শেষে উল্লেখ করো, অ্যান্ড দেন তারপরে কি ঘটনা, তুমি অবশ্যই দুইটা জিনিস দেখাবা। আগের পরিস্থিতি কি, মানে এরকম তোমার যদি কোনো প্রবলেম নিয়ে লিখতে বলে, মানে তুমি অবশ্যই দেখানোর চেষ্টা করবা, কোনো একটা সমীকরণ দেখানোর চেষ্টা করবো। সমীকরণ এর আগেও এই চাইলের দাম ছিল এখন বর্তমান দাম এত, ডাইলের দাম ছিল এত, বর্তমান দাম এত, মানুষজন এটা নিয়ে কি ভোগান্তিতে আছে, এবং এটার প্রতিকার দেখাবা, প্রতিকার, এটা কারণ দেখাবা, আগে কারণ দেখাবে, এটার কারণ দেখাবা। প্রথমে দেখাবা ঘটনা কি ঘটছে আগে সেটা দেখাবা, এরপরে এইগুলো কেন হইতেছে সেই কারণ দেখাবা, এবং এরপরে কিভাবে এখান থেকে হচ্ছে আমরা বাঁচতে পারি সেটা দেখাবা, এই প্রতিকার দেখায়া সবার শেষে হচ্ছে প্রতিবেদক। এটা ধরো এটা সড়ক দুর্ঘটনা হইল, তাহলে তুমি প্রথমে দেখাবা যে কোথায় কোথায় দুর্ঘটনা হইতেছে। যে ঈদযাত্রায় এবার কতগুলো দুর্ঘটনা হয়েছে না, ট্রেন একটা বাসের উপরে লাগাই দিছে, সেখানে বাসে প্রায় 32 জন মারা গেছে। এরপরে বাস গিয়ে খাদে পড়ে গেছে, হ্যাঁ, পদ্মা সেতুতে পড়ে গিয়ে, পদ্মা সেতু তো না, দৌলদিয়াতে ওইখান থেকে হচ্ছে ফেরিঘাটে ওইখান থেকে বাস পড়ে গিয়ে হচ্ছে ওখানে কতগুলো মানুষ মারা, 40 জনের মতো মানুষ মারা গেল। তাহলে এই ঘটনাগুলো তুমি আগে দেখাবা, স্যার ঘটনা দেখাইছি, এইবার তুমি উল্লেখ করবা যে এইগুলো কেন ঘটে, কারণ কি, এই তুমি বলবা যে এরপরে কারণ হয়েছে এই সমস্যা, লাইসেন্সবিহীন গাড়ি আছে, হ্যান আছে, ত্যান আছে, এই সমস্যা, আমাদের রাস্তায় পুলিশ ঘুষ খায়, এগুলা বলবা। তারপরে হচ্ছে অব্যবস্থাপনা, যারা তারা যত্র লাইসেন্স দিয়ে দেয়, লাইসেন্স নাই, গাড়ি ফিট নাই, এগুলা দিয়ে দেয়, তাই না? এ তো সমস্যা, তদারকি করে না, এটা তো কারণ সমস্যা, এই কারণেই ঘটনাগুলো ঘটে। অ্যান্ড দেন তারপর তুমি বলবা যে কিভাবে হচ্ছে এখান থেকে আরও প্রতিকার পাওয়া যাইতে পারে, যে কোন তুমি আগে যখন সমস্যা আইডেন্টিফাই করবা তখন তুমি এমনি বলতে পারবা যে হ্যাঁ, প্রশাসনের সঠিক নজরদারি থাকলে, তারপর হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে লাইসেন্স প্রদান করলে, রাস্তাঘাটগুলো বেশি সিপা হয়ে গেছে এগুলো একটু বড় করলে, বুঝতে পারতেছো? এইগুলো যখন তুমি উল্লেখ করে এটা মোটামুটি শেষ করবা, তাইলে তোমার প্রতিবেদন এইটা বোঝা গেল দুইভাবে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর হচ্ছে কি সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। তাহলে এইভাবে তুমি লিখে দিয়ে সবার শেষে যে প্রতিবেদক কামরুল মগবাজার এবং সুন্দর করে তারিখটা লিখে দিলে, ব্যাস। এই প্রতিবেদনও গেল, চিঠিপত্রও গেল, অনুচ্ছেদও গেল। তাহলে আমরা হচ্ছে অনুচ্ছেদ লিখব, এরপরে হয় চিঠিপত্র লিখবো, না হলে প্রতিবেদন লিখবো, অ্যান্ড দেন তারপরে দেখো আমাদের সারাংশ, সারমর্ম। খেয়াল করো, সারাংশ মানে তোমাদের আগেই বলছি এটা হচ্ছে একটা গদ্যাংশ। এটা কি বাবা? সারাংশ মানে হচ্ছে কোনো একটা গল্প দেয়া থাকবে, এই গল্পর অল্প কথায় সেটা বুঝাইতে হবে। মনে রাখবা, সারাংশ কথাটা মানেই হচ্ছে এই অংশের সার কথা, মূল কথা জিজ্ঞেস করতে। এইটা কোনোভাবেই বেশি লেখা যাবে না, কোনোভাবেই 4 বাক্যের বেশি হবে না, 4 বাক্যের বেশি হবে না, বেশি হবে না। এবং এটা হইতে হবে প্রাসঙ্গিক, এখানে মূল কথাটা ফাইন্ড আউট করতে হবে, যে এখানে মূল কথা ফাইন্ড আউট করতে হবে, মূল কথা এটা ফাইন্ড আউট করতে হবে। 3 বাক্যে লিখতে পারলে সবচেয়ে ভালো। প্রথমটা তুমি বুঝার চেষ্টা করবা যে আসলে তোমাকে যে এখানে মূল খেলাটা কি বলতে চাইছে, ওইটা তুমি দিবা, মূল কথাটা প্রথমে লিখে দিতে পারলে সবচেয়ে ভালো। এরপরে দ্বিতীয় বাক্যটা তুমি হচ্ছে ওইটাকে এক্সপ্লেন করলে, আর থার্ডে তুমি একটা উপসংহার দিলা, এভাবেও হয়। অথবা 1/3 লিখা যায়, 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ। যদি তোমার 6 বাক্য দেওয়া থাকে তাহলে তুমি কতটুকু লিখবা? 2 বাক্য লিখবা। যদি তোমার 3 বাক্য দেওয়া থাকে তাহলে তুমি 1 বাক্য লিখবা। যদি 9 বাক্য দেওয়া থাকে তাহলে তুমি 3 বাক্য লিখবা। 12 বাক্য দেওয়া থাকলে 4 বাক্য লিখবা। তাহলে এখন এইখানে ধরো সর্বোচ্চ 4টা কি 5টা বাক্য আছে, তাহলে আমার মতে তুমি এটা 2 বাক্য কি সর্বোচ্চ 3 বাক্যের মধ্যেই শেষ করতে হবে। এবং এইটার ক্ষেত্রে তোমাকে ওই রকম করে ধরে প্রথমে কি বলছে, প্রথম 2 লাইনে কি বলছে, পরের 2 লাইনে কি বলছে, পরের 2 লাইনে কি বলছে, ওখান থেকে একটা জিস্ট, মূল কথাটা তুমি হচ্ছে সুন্দর করে উপস্থাপন করে দিবা, বুঝছো? এটা সারাংশ ক্ষেত্রে যা, এটা সারমর্ম ক্ষেত্রেও তাই। সারমর্ম মানেই হচ্ছে এই মর্মের সার কথাটা লেখো। এই মর্মকে এই যে এইখানে এটা হচ্ছে সেটা কবিতা, এই কবিতার সার কথা লেখো, বুঝছো? এই কবিতার মূল কথাটা তুমি হচ্ছে এখানে তুলে ধরবা। তো তুমি কি করবা? ধরো এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তার মানে তুমি হচ্ছে 3টা লিখলেই হয়, মানে 3টা বাক্য। প্রথম 3 বাক্য থেকে 1 লাইন বের করবা, পরের 3 লাইন থেকে আরেক বাক্য বের করবা, পরের 2 লাইন থেকে আরেক বাক্য বের করবা, শেষ। বা মূল কথাটা তুমি হচ্ছে ধরে তারপর সেটা নিয়ে হচ্ছে লিখতে পারলেও চলবে। সারাংশ সারমর্ম মোটামুটি 1/3 লিখতে হয়, 1/3। ইম্পর্টেন্ট, 9 10-এর সারাংশ সারমর্ম কমন পড়ে,
একটু পড়াশোনা করে গেলে, একটু বেশি করে পড়াশোনা করে গেলে কমন পড়ে। এই কারণে আমি কিন্তু তোমাদের অলরেডি, তোমরা জানো মনে হয় নিশ্চয়, অলরেডি হচ্ছে 10টা সারাংশ এবং 10টা সারমর্ম দিছি। তুমি 10টা 20টা পড়ে গেলে শিওর ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা কমন পাবা। হয় গল্পের একটা কমন পাবা, নাহলে কবিতাটা কমন পাবা। তুমি যদি 3 বাক্য করেও লেখো তাহলে সর্বোচ্চ 3 × 10 = 30টা বাক্যের লেগা তুমি 10 মার্ক, 4 বাক্যের লেগা, হ্যাঁ, অনেক ভালো মার্ক পাওয়া যায়। একটু ভালো করে পড়ে গেলে এখানে পাওয়া যায়। তাহলে সারাংশ সারমর্ম গেল। এখন আমরা একটু দেখব ভাব সম্প্রসারণ। এইটাই তোমাকে বলতে চাইছি, খেয়াল করো। এই যে ধরো তোমাকে একটা ছোট্ট একটা লাইন দিয়ে এটা বলবে যে এটাকে এক্সপ্লেইন করে দাও, একটু বড় করে দাও। একটা সময় ছিল যখন আমরা এরকম শুরুতে লিখতাম যে হচ্ছে মূল ভাব, এভাবে লিখতাম, মূল ভাব সম্প্রসারণ লিখতে গিয়ে মূল ভাব, এরপর লিখতাম সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত ভাব, এরকম লিখতাম। এরপরে আরও কি লিখতাম জানো? মূল ভাব, সম্প্রসারিত ভাব, এরপর লিখতাম শেষ কথা বা মন্তব্য, শেষ কথা বা মন্তব্য, এরকম লিখতাম। এখন আমাদের বলছে এভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না। সারাংশ এই ভাব সম্প্রসারণ যদি আসে তাহলে এক কথায় শেষ করে দিতে, মানে প্রথমেই একটার মধ্যেই সবগুলো থাকবে। সেইটা কি? শুধু সম্প্রসারিত ভাব, এই কথাটা থাকবে। যে এইটা, এই কথাটা তুমি শুধু রাখতে পারো। এই মূল ভাবও লেখা লাগবে না, শেষ কথাও লেখা লাগবে না। ভালো করে বুঝো, মূল ভাবের মধ্যে যা থাকবে সেটা তুমি লিখতে পারো, শুরুতেই লিখলা। শেষ কথার মধ্যে যা থাকবে সেটা তুমি লিখলা, শেষেই লিখলা। কিন্তু এই জিনিসটা উল্লেখ করা যাবে না, এটা উল্লেখ করা যাবে না। এই যে ছাড় দেখো, এটা উল্লেখ করি নেই। এটা উল্লেখ না করেও আমি কিন্তু প্রথম লাইনে ঠিকই মূল ভাবই লিখছি, কিন্তু মূল ভাব কথাটা লিখি নেই। আমি কিন্তু শেষ লাইনে মন্তব্য ঠিকই লিখছি, কিন্তু মন্তব্য কথাটা উল্লেখ করি নেই। বুঝতে পারছো? তো তুমি কি করবা? এই জায়গাতে লিখবা, এইখানেই ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত ভাব, ব্যাস, আর কিচ্ছু না, জাস্ট এটা পড়ে যাও। তাহলে কয়টা পড়বো? এই যে ভাব সম্প্রসারণ, দেখো তোমাদের হচ্ছে অল্প কয়টা ভাব সম্প্রসারণ দিছি, এবং আমি জানি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তুমি দেখো, এই যে মাত্র 8টা ভাব সম্প্রসারণ দিছি, 16টা ভাব সম্প্রসারণ দিছি। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটা 22 বার আসছে। আর অন্যদিকে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তার পশু সেইজন, এটা আসছে 24 বার। কীর্তিমানের মৃত্যু নাই, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তারপর হচ্ছে আত্মশক্তি অর্জনী শিক্ষার উদ্দেশ্যে। এই যে দেখো, এগুলো কোনটা কতবার আসে, এগুলো সব উল্লেখ করে দিছি। তুমি যদি আর কিছুও না ধরো, হচ্ছে একেবারে শর্ট টাইমে পড়ে যাও, প্রথম 5টা অ্যাটলিস্ট পড়ে যাও, ভাগ্য ভালো থাকলে এখান থেকেও কমন পড়বে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের আরও কি আছে, আরও কি পড়তে হবে ভাব সম্প্রসারণের পরে? আমাদের আরও পড়বে আর কি, ওখান থেকে আসে। ওকে, ফাইন। অ্যান্ড দেন ফাইনালি আসলে তোমরা জানো যে রচনা লেখার জন্য আসলে কি করতে হয়। তোমাদের অলরেডি বলছি যে তোমরা সিকোয়েন্সগুলো মাথায় রাখো। তোমাদের আমার হচ্ছে রচনার উপর একটা অলরেডি ক্লাস দেওয়াও আছে, মানে সাজেশন দেওয়া আছে, এবং সেখানে বলে দিছি যে আসলে রচনা কীভাবে লিখতে হয়। তারপরে তো এখানে একটু বলি যে এখানে যে চূড়ান্ত সেরা 10টা রচনার আসলে তালিকা দিছি তোমাদের। এই 10টা রচনা পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এটা বই থেকে একটু দেখে নিও। এখানে যেগুলো বেশি আসছে, শুরুর দিকগুলো বেশি ভালো করে পড়ো, প্রথম 5টা, পরেরগুলোও হচ্ছে দেখা যাও। তবে রচনা লেখার ক্ষেত্রে একটু গ্রাফ করলে, একটু চার্ট করলে, একটু উক্তি দিলে, হ্যাঁ, গ্রাফ চার্ট উক্তি দিলে একটু ভালো হয়। একটু চিত্র আঁকাআঁকি করলে এগুলো সুন্দর, এবং হচ্ছে একটু কালারিং করলে এগুলো ভালো। এগুলো তুমি যত তোমার খাতায় রাখবা তত তোমার হচ্ছে মার্ক পাওয়ার সম্ভাবনা বাড়বে। বুঝতে পারছো? তো আমার হচ্ছে অলরেডি এটার উপরে একটা ভিডিও দেয়া আছে, রচনায় কীভাবে বেশি পাবো, বা এটা আসলে সম্ভব কিনা, বা পাইলে কীভাবে, সেইটা একটু দেখে নিও। তবে অ্যাটলিস্ট 20 পৃষ্ঠা রচনা লেখার চেষ্টা করিও, 20 পৃষ্ঠা রচনা লেখার চেষ্টা করিও অ্যাটলিস্ট, ঠিক আছে? তাইলে পরীক্ষার হলে 20 পৃষ্ঠা করে তুমি যদি ধরি, পার পৃষ্ঠা তোমার হচ্ছে যদি 5 মিনিট করেও লাগে, 5 × 20 = 100 মিনিট, মানে হিউজ। 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট। তো 1 ঘন্টা 40 মিনিট রচনা লেখার জন্য পাওয়া যায়, কারণ বাকিগুলো যেহেতু আছে ওগুলো সংক্ষেপেই শেষ হয়ে যায়। মানে তোমার 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের মধ্যে ওগুলো শেষ করতে পারলে, আর 30টা MCQ দাগাইতে তো খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টা 40 মিনিট পাওয়া যায়। বুঝছো? এই আর কি। তো তুমি এইটার মধ্যে একটু লেখা যদি শেষ করতে পারো, এখানে একটা ভালো স্কোর করতে পারবা। সো আই হোপ তোমাদের হচ্ছে মানে কিভাবে
কোনটা ক্লাস হবে না হবে, মানে কীভাবে কী লিখতে হবে এটা তোমরা বুঝছো। এরপরেও তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো। তোমাদের সৃজনশীল কীভাবে লিখতে হবে সেটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আর একেবারে খাতায় পেন অন পেপার একেবারে কোথায় কোথায় কী কী করতে হবে সেগুলো একটু দেখাই দিচ্ছি। তো ওইটাও একটু দেখে নিও, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষা বিশেষ করে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই খুব ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং রিথিঙ্কের সাথেই থাকো। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।